প্রফেসর লতিফা শামসুদ্দিন। আমরা আপনার কাছে আজকে একটি সাক্ষাৎকারের জন্য এসেছি। বর্তমানে সারা বিশ্বে কোভিড-19 নিয়ে একটি তোলপাড়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের খুব ভয়ানক পরিস্থিতি। আপনি একজন ডাক্তার হিসাবে মানুষের কি করণীয় সেটা একটু বলবেন। আসলে কোভিড তো নতুন জিনিস, এটা আগে কখনো আমরা দেখিনি, শুনিনি, কিন্তু এই ভয়াবহ আক্রমণে আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে। আমরা নারী, পুরুষ, শিশু সবাই অস্থির। আমার দেশে তো শুরু হয় গত মার্চ থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস একটা বছর আমরা ঘরে, কখনো লকডাউন, কখনো বা নিজেকে আত্মরক্ষা করার জন্য, আর সমানে মানুষ মারা যাচ্ছে। ভাই, বাবা, মা, বোন, কেউ পার না। আমাদের এই যে সমস্যাটা, এটা কিভাবে সমাধান করা যায়, আমরা প্রত্যেকে তার জন্য ব্যস্ত। আমাদের গভর্নমেন্ট, আমাদের হেলথ সেক্টর, হেলথের প্রত্যেকটা মানুষ, মানে আমাদের হেলথ প্রফেশন অ্যাজ এ হোল, আমরা ঝাঁপিয়ে পড়েছি যে কী করতে হবে। আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব, কিন্তু কিভাবে পালন করবো জানি না। এখন যেটা হচ্ছে, আমরা নিজেকে আত্মরক্ষার জন্য মাস্ক করি। মাস্কটা খুব ইম্পর্টেন্ট। বাতাস থেকে আপনি মুক্তি পান, ভাইরাসগুলো আপনার বডিতে ঢোকে না। আর হাত ধোয়া, আমাদের হাত মাধ্যমে অনেক সময় যায়, কাজে বারবার হাত ধোয়া, মাস্ক পরে প্রিভেনশন আপাতত। আর টিকা, এখন টিকা তো আমরা অনেকে পেয়েছি, অনেকে পাইনি, অনেকে হাফ পেয়েছে, অনেকে এখনও পাইনি। তবে টিকা আমাদের দেশে আবিষ্কার হবে, আমি শিওর। এবং আমার দেশে যেদিন টিকা আবিষ্কার হবে সেদিন আমাদের সবাই পাবে, মানে বৃদ্ধা থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত প্রত্যেকটা মানুষ টিকার আওতায় আসবে। সেদিন হয়তো একটা প্রিভেনশন হবে। তা আমাদের দেশে এরকম মহামারী কিন্তু আগেও হয়েছে, অনেক আগে। আমি শুনেছিলাম বসন্ত, তারপর কলেরা, এগুলোতে গ্রামের পর গ্রাম ছেয়ে যেত। আমার মা বলতেন, আমার নানা নাকি তখন এক গ্রামের এক দিক থেকে যদি এরকম হাতের তালি দিত, সেই তালি নাকি আরেক গ্রামের থেকে শোনা দিত। মানে মানুষ শূন্য হয়ে গেছিল। সেই দিন আমরা ওভারকাম করতে পেরেছি, সেই কলেরা থেকে আমরা আত্মরক্ষা করতে পেরেছি। আমাদের কলেরা হাসপাতালও হয়েছে, আমরা বসন্তের টিকা বের করতে পেরেছি। আজকাল আমরা পারবো না। এই মনের জোর এবং এই সাহস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে দেখেন, কোভিড কিন্তু অনেক কমে গেছে আমাদের, এবং আজকের দিনে মৃত্যু আমাদের আগের চেয়ে অনেক কম। তা আমি আশা করি এটা নির্মূল হবে এবং এটা শেষ হবে। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমার সাবজেক্ট গাইনি অ্যান্ড অবস, মানে প্রসূতি। এখন এই সাবজেক্টটা নিয়ে আরেকটু সমস্যা, কারণ আমরা আগে থেকে কিছু জানি না, কোনো পড়াশোনা নাই। মেয়েরা কি প্রেগনেন্ট হবে না হবে না, হবে না, যে তার পদ্ধতি কী করবে, এটা কি ফ্যামিলি প্ল্যানিং মেথড হবে? অনেকে তো ফ্যামিলি প্ল্যানিং নেন না। এই যে নতুন প্রজন্ম আসছে, তারা কি স্বাভাবিক হবে কিংবা অস্বাভাবিক হবে, আমি কিন্তু কিছুই জানি না। কিন্তু আমি একজন গাইনোকোলজিস্ট বলে দাবি করি। এটা আমাকে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমাকে জানতেই হতো। তবে আমি একটা পজিটিভ কথা বলতে চাই, যে আমাদের গাইনিতে মৃত্যুর সংখ্যা কিন্তু খুব কম। মানে প্রেগনেন্ট মেয়েরা কিন্তু কোভিড নিয়ে এসছে। যেমন এই মাসেই ঢাকা মেডিকেল কলেজে আমাদের 7 জন গাইনিতে 27 জনের সিজার হয়েছে, আর বাকি তো আছে। তো এই যে কোভিডগুলো এসছে, কেউ কিন্তু মারা যায়নি। তার মানে কি, আমাদের মায়েদের ইমিউনিটি বেশি, আমাদের বেশি, আমাদের বডির রেজিস্ট্যান্স বেশি। তো আমি এটার এক্সপ্লেনেশন খুঁজি যে কেন আমাদের এই বডি রেজিস্ট্যান্স, এই পাওয়ারটা বাড়ে। কারণ আমরা তো গ্রামের মেয়েরা বা আমাদের বাংলাদেশি মেয়েরা, আমাদের অভ্যাস হলো যে সবাইকে খাইয়ে যেটুকু লেফট ওভার থাকে সেটা আমরা খাই। তাহলে কী হলো? তাহলে কি সে লেফট ওভারে আমাদেরকে সাহস দিল? আসলে তা না। কথাটা ভালো করে দেখতে গেলে বোঝা যায় যে সন্তান যখন পেটে আসে, তখন আমাদের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়, একটা অ্যান্টিজেন তৈরি হয়, এবং সেটা আমাদেরকে রক্ষা করে। সেজন্য দেখবেন সন্তান কিন্তু সহজে পথস্খলন হয়, মানে অ্যাবর্শন ততটা হয় না যতটা আমাদের প্রেগনেন্সি হয়। তো আমাদের বডিতে একটা ইমিউনিটি আছে, এবং সেই ইমিউনিটি ইজ গিভেন বাই দ্য প্লাসেন্টা অ্যান্ড দ্যাট ইজ গিভেন বাই দ্য গড। তা আমি মনে করি সেই জন্য আমাদের মৃত্যুর সংখ্যা অন্তত অবস্টেটিক্স থেকে অনেক কম। তবু ঢাকা মেডিকেলতে কয়েকদিন আগে একজন সিস্টার মারা গেলেন, আমাদের একজন সাংবাদিক মারা গেলেন। এরকম পোস্ট অপারেটিভ পিরিয়ডে বা বাচ্চা হওয়ার পরপর তারা মারা গেছে, এবং ওনারা আসছেন দেরিতে। তা নাহলে কিন্তু এই মৃত্যুগুলো আমরা ঠেকাতে পারতাম। আমি মনে করি এটুকুন সাহস আমাদের আছে। কারণ গাইনোকোলজিস্টকে যথেষ্ট সাহস দিতে হয়, টাইম নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হয়, এবং যখন তখন আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে হয়। তো এই দিক দিয়ে মনে করি গাইনি অনেকটা এখনও স্টেবল আছে।
আশা করি আমরা অতি শীঘ্র এটা ওভারকাম করব, দেশ ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন, আমি ভালো থাকবো, এই আশা ব্যক্ত করি শেষ পর্যন্ত। আচ্ছা আপা, আপনার এই শিক্ষা জীবনে আপনি ছাত্রছাত্রীদেরকে পাঠ্য বই হিসেবে একটি বই লিখছেন। আমরা আগামী ভবিষ্যতে আমাদের আর কি কি করা প্রয়োজন এবং নতুন ডাক্তারদের জন্য আপনার কি ভূমিকা? আমার প্রজন্মের জন্য আমরা কি রেখে গেলাম, এটা একটা কোশ্চেন। কারণ আমার প্রজন্ম আমার চেয়ে আরো তীক্ষ্ণ হবে, আরো উন্নত হবে, সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়বে, এখনো পড়ছে। আমি 47 ইয়ার্স বিভিন্ন মেডিকেল কলেজে আমি শিক্ষকতা করেছি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সব লেভেলে, এবং দেশে বিদেশে আমি এক্সামিনার হয়েছি। কাজে মেডিকেল এডুকেশন বা আমাদের গাইনি সাবজেক্ট নিয়ে মোটামুটি আমি একটা দক্ষতা অর্জন করেছি। তা আমি মনে করি আমার গাইনি অ্যান্ড অফ সাবজেক্টটা সবসময় একটা অবহেলিত সাবজেক্ট হয়ে থাকবে। এটা কেন থাকবে? কারণ এর তো মায়ের নিয়ে কথা, মায়ের জন্ম, মায়ের মৃত্যু, এবং মা রিলেটেড ফ্যামিলি, ফ্যামিলি মানে ছেলে, মেয়ে, হাজব্যান্ড, তারপর তো হোল ওয়ার্ল্ড। কাজেই এটা নেগলেক্টেড থাকতে পারে না। তা আমাদের দেশে মেয়েরা, ছেলেরা করে কি, আমি যখন এমবিবিএস পড়াতাম তখন দেখতাম ওরা এই গাইনি পার্টটা পড়তে চায় না। ওরা মনে করে দূর, এটা আমাদের না, এটা মেয়েদের জন্য। ওরা একদম সাবজেক্টে আসতেই চায় না। তো একদিন একজন ডাব্লিউএইচের এক ভদ্রলোক আমার মিটফোর্ড হাসপাতালে আমার কাছে এসেছিলেন। তো এসে বললেন, আচ্ছা তোমাদের সাবজেক্টের এই অবস্থা কেন জানো? আমি বললাম যে না। বলে দেখো, তোমাদের ছেলেরা পড়ে না, তারপর যখন ওরা গ্রামে গঞ্জে প্র্যাকটিস করতে যায় তখন থেকে সব মেয়েদেরই সমস্যা ওদের গায়ে আসে। তো এই জন্য তোমাদেরকে ওদের স্ট্রং এডুকেশন দিতে হবে। ওরা ভালোবাসে এইভাবে বই তোমাদের লিখতে হবে, এবং সেই বইতে ওরা যেন আগ্রহী হয়, এবং এই ধরনের যদি পাঠ্য বই তৈরি করতে পারো তাইলে ওরা তোমার সাবজেক্টের উপরে ওদের স্ট্রেংথ আসবে এবং মানুষকে সার্ভিস দিতে পারবে। আমার ওই ভদ্রলোকের কথাটা সত্যি খুব ভালো লেগেছিল, যে আসলে আমার সাবজেক্টটাকে আমাকেই প্যালেটেবল করতে হবে, মানে আপনাকে যাতে ভালো লাগে সেরকম তৈরি করতে হবে। তো সেই কথা মনে করি আমার অনেকগুলো বই লিখি। আমি প্রথম বগুড়া হসপিটালে ছিলাম, মোহাম্মদিনী হাসপাতালে। সেই সময় আমি ওই ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের জন্য ওদের টিচার ছিলাম, এবং ওদের জন্য আমি একটা বই লিখি। তো সেটা আমাকে ডাব্লিউএইচের একজন চিফ উনি এসে বললেন, তুমি লিখতে পারবে, কারণ ওদের কোনো সিলেবাস নাই, ওদের কোনো বলা নেই কতটুকু পড়বে, কী করবে। তাই বললাম, স্যার আমি তো পারবো না, আমার এত বিদ্যা বুদ্ধি নাই। উনি বললেন, আমি তোমাকে হেল্প করবো। তখন আমি ম্যাথসদের জন্য একটা বই লিখেছিলাম। আমার বইটা এটা, এই বইটা হলো গাইনি অ্যান্ড অবস ফর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ফর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লিখেছিলাম আমি, এবং এই বইটা আমাকে এডিট করেছিলেন ডক্টর, উনি হলেন আলাউই। তো যাই হোক, এই বইটা পড়ে আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা অনেক জ্ঞান লাভ করে, এবং ওরা আমাকে দেখলেই বলে যে ম্যাডাম আপনার বইটা পড়ে আমাদের উপকার হয়েছে। কারণ আমাদের যে বই, ও তো বিরাট বিরাট বই, ও তো লন্ডন আমেরিকা থেকে আসা, সেই বই ওরা পড়বে কেমন করে? তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যাচিভমেন্ট, এবং ওরা খুব খুশি হয়েছিল আমার বইটা। তারপর আমি চলে আসলাম মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে এসে অনেক দিন আমি চাকরি করলাম। তারপর আমি পিজিতে ছিলাম বহুদিন, অ্যান্ড দেন বিএসএর মধ্যে। তখন আমার মনে হলো এদিকে এখানকার যে নার্স আর এখানকার যে আমাদের জুনিয়র ডাক্তার, তাদের নলেজের পাওয়ারটা আমাকে বাড়াতে হবে, এবং সুন্দর করে কথা বুঝে ওদের বলতে হবে। তখন আমি এই বইটাও লিখি, এবং এই বইটা আমার সাংঘাতিক পপুলার। আমি একদিন মার্কেটে গিয়ে দেখি সমানে প্রিন্ট হচ্ছে আর বই বিক্রি হচ্ছে। আমি বললাম যে এই বই বিক্রি হচ্ছে নীল খেতে। আমি গেছি নীল খেতে কোনো কাজে, দেখেছি এক দোকানের মধ্যে সমানে এরকম করে প্রিন্ট করছে। আমি বলি, এটা আমার বই। বলে, হ্যাঁ ম্যাডাম, আপনার বইয়ের ডিমান্ড এত বেশি, তো ওরা সব প্রিন্ট করেছে। আমি ঠিক আছে, বিদ্যা তো কখনো যাবে না। এটা তো কপিরাইট আইনে এটা ঠিক হয়নি না, আইনে ঠিক হয়নি, তাতে কি হলো? ওরা জ্ঞান অর্জন করুক, ওরা পড়ুক, ওরা মানুষের সেবা দিক, আমার ওই নিয়ে যুদ্ধ করার দরকার নেই। তাই লাইক ভেরি মাচ। যাই হোক, এখন কয়েকদিন আগে এখানে আমার এক ভাগ্নে আছে, আর্মিতে খুব চিফ, ওর বাসায় গেছে, ওর শাশুড়ি কোভিড হয়েছে। তো দেখি আর্মি থেকে একটা মেয়ে এসে ওনার ইনসুলিন দিবে, ব্লাড টেস্ট করতেছে। উনি একজন নার্স। আমি গিয়ে বললাম যে কেমন আছেন আমার বিয়ান? বলছে, ম্যাডাম আপনাকে তো আমি চিনি। আমি কে? বলে, আপনার বই আমি পড়েছি, আমরা তো পড়ছি। তখন আমার খুব ভালো লাগলো, এই যে একটা কথা বলা, আমাকে যে চেনা, আমার বই পড়ে আমাকে চিনতে পেরেছে, এবং ওদের বইটা ভালো লেগেছে, আজকে ওরা সেটা কাজে লাগাচ্ছে। এরকম আর কি, এটা একটা তৃপ্তি আলাদা।
এটা শান্তি আলাদা, মৃত্যু আলাদা, এবং দেশকে জাগাতে হবে আমার, আমি মনে করি এটা আমার দায়িত্ব। তো এটা হলো আমার দ্বিতীয় বই। আমার এই বইটাকে আমি আবার বাংলায় লিখেছিলাম, বুঝেছেন, বাংলায় তর্জমায় আমি করেছি বাংলায়। এটা হলো আমার বাংলার বইটা। কারণ আমি মনে করি যারা গ্রামে গঞ্জে আছে ওরা তো এতটা ইংরেজি আমার পড়তে পারবে না, বরং ওরা যখন সাবজেক্টটা ভুলে যায় কিংবা ওরা যখন রুগী আসে বোঝে না যে কোন দিকে নিয়ে যাবে, এই বই পড়লে ওরা ঠিকই পারবে। তো ওইভাবে আমি এই বইটাকে বাংলায় অনুবাদ করলাম এবং এই বইটা খুব চলছে। আমি একদিন কালাই হসপিটালে গিয়েছিলাম, গিয়ে দেখি ওখানকার মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভীষণ প্র্যাকটিস। তাই বললাম, কি রে, তুই কী করিস? ওটা আমার নাতি হয়। তো বলে যে, নানি আমার এত রুগী, তুমি আসছো, আচ্ছা বসো। তা বলে, আমি কিসের রুগী তুই এত দেখি তোর টেবিলের উপরে এই বইটা আছে। মানে হি ইজ ইউজিং দিস বুক। এটা বাংলায় হওয়াতে ওদের অনেক সুবিধা হয়েছে। এরকম গ্রামে গঞ্জে বহু লোক আমি দেখেছি এই বইটা নিয়ে ওরা প্র্যাকটিস করে। আর জয়পুরহাটে হসপিটালে অনেকে আর কি বইটা আমি দেখেছি। এরকম ভালো লাগে আমার দেখতে। আর এটা আমাকে আরেকটা বই, লাস্ট বই কয়দিন আগে আমার মনে হলো যে মডার্ন অবস্টেটিক্স নিয়ে আরও মডার্ন করতে হবে। আমি যে বইগুলো আমার পোস্ট স্টুডেন্টকে পড়িয়েছি বিএসএমওতে, সেগুলো আমাদের ব্রিটিশদের বই, আমেরিকান বই, এবং সেই বইগুলো খুবই ভিভিড, অনেক মোটা মোটা সুন্দর। তা আমার মনে হলো এত সুন্দর এত মোটা বই তোরা পড়েছে, কিন্তু একটা কোয়েনসাইজ বই ওদের হাতে দিতে হবে না, তা নাহলে এই নলেজ ওরা রিটেন করতে পারবে এবং ওরা আরও নলেজেবল হবে, আরও বড় হবে। তা আমি তখন এই বইটা লিখে, আমার সাথে ডক্টর নাজদিন ছিলেন, দুজনে মিলে, এবং এই বইটার মধ্যে আমি একটা এক্সট্রা চ্যাপ্টার অ্যাড করেছি, সেটা হলো সোশ্যাল অবস্টেটিক্স, যেটা নাকি আমাদের কোনো বইতে নাই। এবং ব্রিটেনে আজকাল এই সোশ্যাল অবস্টেটিক্সটা এত ডেভেলপ করেছে যে ওরা এই জন্য আলাদা গাইনোকোলজিস্ট, আলাদা অবস্টেটিশিয়ান পর্যন্ত রেখেছে। আর আমরা কোথায় নিয়ে গেছি দেখেন, আমার এটা খুব খারাপ লাগছিল। কারণ আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম লন্ডনে, গিয়ে দেখি রাত 1:30টার সময় আমার স্টুডেন্টরা সব আসছে আমার সাথে দেখা করতে। আমি কি রে, তোরা কোথায় থেকে আসলি? তো বলে, ম্যাডাম আমরা তো পিজিতে আপনার সাথে ছিলাম, তো এখানে আমরা এসে চাকরি করি। তাহলে কি চাকরি? আমাদেরকে সোশ্যাল অবস্টেটিক্সে পাঠাইছে ম্যাডাম। বলে, তার মানে কি রে? বলে, আমাদের ওই গ্রামে গ্রামে সোসাইটিতে যে সমস্ত অবস্টেটিক কেস হয়, একটা এলাকা ভিত্তিক, সেইখানকার যে দায়িত্ব সেটা আমার। তো ম্যাডাম আমার মেয়েদের নিয়ে আসছি আপনাকে দেখাতে যে আমরা কার হাতে গড়ে উঠে আজকে এই দেশে সার্ভিস দিচ্ছি, ওরা একটু দেখুক আমার ম্যাডাম। তো রাত 1:30টার সময় স্টুডেন্ট যখন তার বাচ্চাকে নিয়ে আসে, আর ওরা লন্ডনের মতন জায়গায় প্র্যাকটিস করে খাচ্ছে, গাইনোকোলজিস্ট এস্টাবলিশড হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। তা আমার মনে হলো এই সোশ্যাল অবস্টেটিক্স আমার এই বইটাতে আমি লিখব, আমার দেশে এই সোশ্যাল অবশ্যই আসতে হবে। তা আমার এই বইটাতে আমার দুজন টিচার আমার এখানে কমেন্ট করেছেন, একজন হলো প্রফেসর টি.এ. চৌধুরী, একজন হলো শাহলা খাতুন। তো দুজনেই বলেছেন যে দেশের সমস্যা দেশি ডাক্তার ছাড়া ভালো মতন সমাধান হয়, বরং দেশি যদি কোনো বই থাকে বা দেশি যদি কোনো টিচার থাকে এবং দেশি সমস্যা গ্রামে গঞ্জে যেটা তার সমাধানটা সেই উত্তমভাবে দিতে পারবে। তা আমার কথাটা খুব ভালো লেগেছিল, আমি লিখেছি। ফিগো থেকে যে প্রেসিডেন্ট আসছিলেন উনি এটা ওপেন করে দিয়ে গেছেন এবং আমাকে অ্যাওয়ার্ড দিয়ে গেছেন। ধন্যবাদ আপনার আমার এই প্রফেশনাল লাইফের কথা শুনে। লতিফা শামসুদ্দিন, আপনি একদিকে ডাক্তার, একদিকে একজন বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা, এবং আমরা শুনছি যে আপনার পরিবারে 11 জনেই মুক্তিযোদ্ধা। তা এই সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার। আসলে যখন মুক্তিযুদ্ধে যাওয়ার সময় তখন আমরা কে কোথায় ছিলাম জানি না। তো যার যার ক্ষেত্র থেকে সে ঝাঁপিয়ে পড়েছিলাম, ফিরে এসে দেখি একই ফ্যামিলির 11 জন মুক্তিযোদ্ধা আমরা। যেমন আমার ভাই সেজু ভাই মাসুদ, ও তো কমান্ডার ছিল, আমার মেজু ভাই মাহমুদ, আমার নিজের এরা, আমি, আমার 2 বোন, আমার খালাতো বোন ফরিদা আক্তার, সবাই জানে ও হলো মহিলাদের কমান্ডার। তারপর হলো আমার মামা, আমার খালু, আমার খালাতো ভাই রহিম, আমার খালাতো ভাইয়ের বন্ধু, আমার চাচাতো ভাইয়ের ছেলে মুনির। এইভাবে আমরা 11 জন একই ফ্যামিলির মুক্তিযোদ্ধা, কিন্তু এক একজন এক একভাবে মানে যুদ্ধটা করেছি। আমি করেছি আমার লেভেলে, আমি তো গাইনোকোলজিস্ট, আমি মহিলা ডাক্তার তখনকার, আমার লেভেলে একটা। আমার যে বোন ফরিদা, ও নারায়ণগঞ্জ থেকে গেছে সাতটি নদী পার হয়ে, বাচ্চাকে ওই পারে ফেলে দিয়ে এই পার থেকে ও সাতটি গেছে, এইভাবে ও গেছে আগরতলায়। আমার ভাই মাহমুদ, ও গেছে কুমিল্লা হয়ে, তারপর কেমন করে যাই না কলকাতায়।
আমার ভাই মাসুদ, ও ছিল প্রথমে ছিল চিটাগাং, ওখানে পড়তো বুয়েটে, তারপর ঢাকায় বুয়েট থেকে পাশ করলো, কিন্তু চিটাগাং থেকে ও ঢাকায় এসে ঢাকা থেকে একটা মানে কি বলবো আপনাকে, একটা আইডি কার্ড বের করে নিয়েছিল, আমার দুলাভাই দিয়েছিল মিছামিছি একটা আইডি কার্ড, ওটা দেখে ভাই আর্মিদের বোঝাতো যে সে চাকরি করে, সেইভাবে সে চলে গেল ইন্ডিয়াতে। তারপরে ওখানে সে তার যে কর্মকাণ্ড করে ঢাকা ফ্রি করলো, ঢাকা মাসুদ করলো। এইভাবে আমরা দেখা যায় আমার মামা ছিলেন আর্মিতে, ওখান থেকে উনি চলে গেলেন। আমার খালু, উনি ছিলেন এয়ারফোর্সে। আমরা খালুকে জানি যে খালু মারা গেছে। কিছুদিন পরে দেখি ওই খালু এসছেন ওই ইন্ডিয়াতে, এই কলকাতায় দেখা একজনের সাথে আরেকজন, পরে সবাই আসলো যখন দেশে। সে যে কি আনন্দ, কি অদ্ভুত একটা অনুভূতি, সেই সুন্দর দিন আমি বোঝাতে পারবো না। তবে সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন, আমি কিন্তু ওই সময় ছিলাম বগুড়াতে, আর এরা ছিল ঢাকাতে। আমাদের বাড়ি ঢাকা বংশালে। তো বংশালের মতন জায়গা থেকে যার যার মতন বিক্ষিপ্ত হয়ে গিয়েছি। আর বগুড়াতে আমি চাকরি করতাম, মোহাম্মদপুর হাসপাতালে আমি ছিলাম মেডিকেল অফিসার। তা আমার সাথে তখন আমার স্যার ছিলেন পিবি রায়, উনি ছিলেন সার্জারি প্রফেসর। আমার একজন সিস্টার ছিলেন শাহানা, আর আমি, এই তিনজন আমরা একটা টিম ছিলাম, এরা সার্জিক্যাল টিম। এই টিমের যে কোনো সময় যে কোনো কাজে আমাদের করতে হতো। তো আর্মিরা তো তাদেরটা আমাদেরকে ঘাড় ধরে করে নিত, আর মুক্তিযোদ্ধারা আমাদের কাছে আসতো আপা, কেউ বলতো আম্মা। এদের দাবি আলাদা রকম ছিল। তো দুই দলের দাবি আমাদের মেটাতে হতো, একটা হলো প্রাণ আর একটা হলো ডিউটি। তো যাই হোক না কেন, যুদ্ধটা বড় কঠিন ছিল। যুদ্ধ যখন শেষ হলো, আর্মিরা যখন নাকি সারেন্ডার করলো, সেই দিন যে কি আনন্দ আপনাদের বোঝাতে পারবো না। বগুড়াতে একটা আলতাফুন্নেসা মাঠ আছে, সেই মাঠে সবগুলাকে লাইন ধরে দাঁড় করানো। তখন আমি দেখতে থাকলাম, আমাকে বিরক্ত করতো কোন আর্মিগুলা, ওই মেডিকেল কোরের এরা। তো মেডিকেল কোরে একটা অ্যানাস্থেটিস্ট ছিল, খুবই শয়তান। ও আমার ওটিতে সব সময় ঢুকে যেত। আমরা কি করি, ওকে দেখতে হবে। আমরা তো ওদের দেখাতে বাধ্য না। আমরা বলতাম, আপনি কেন ঢুকেছেন, আপনি জানেন না ওটিতে সবাই ঢুকতে পারে না। বলে, আমি তো অজ্ঞানের ডাক্তার, আমাকে ঢুকতেই হবে। এই উছিলা করে ঢুকে একদিন একটা গল্প বলি শোনেন। একটা মেয়ে 9 বছর বয়স, তাকে বগুড়ার কোলাপসেবল গেট দিয়ে হেঁটে নিয়ে আসতেছে কতগুলো আর্মি। আমি ছিলাম আউটডোর মেডিকেল, ওখান থেকে দেখতেছি যে সমস্ত রাস্তা ব্রিদিংয়ে খালি যাচ্ছে, আর্মি এটাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে ওটি খুলে দিলাম, ওকে শোয়ালাম, ওই অ্যানাস্থেটিক ভিতরে ঢুকলো। আমি বললাম, আপনি কেন, আপনি যান। বললেন না, আমাকে থাকতেই হবে। তো আর্মিদের সাথে একটু বেশি বলা যায় না, থাকলো লোকটা। আমি পিবি রায়, আমার সিস্টার, আমার মেয়েটা থেকে শুনতে চাইলাম যে কি হলো, এত ব্লিডিং। তখন ও বললো, ওদের বাড়ি সারিয়াকান্দি নদীর পাড়ে, ওইখানে আর্মিরা ঢুকেছে, ওর দাদিকে গুলি করে মেরে ফেলছে ওর ঘরে, আর ওকে রেপ করে এই সমস্ত রাস্তা নিয়ে আসতে, ব্লিডিং হচ্ছিল। ওরা ব্লিডিং থামাতে পারে না, কিংবা গ্রামে কোনো রকম প্রবলেম করছে, মোহাম্মদের হাসপাতালে নিয়ে আসছে। তখন ওই মেয়েটাকে আমরা এই গল্পগুলো শুনলাম, আর সেলাই দিয়ে ওকে রেখে দিলাম। তো ওইরকম বহু জায়গায় এই অ্যানাস্থেটিস্ট ছিল সাক্ষী। তো ওই মাঠে দেখে ওই লোক দাঁড়িয়ে আছে, ইহা বড় বড় দাঁড়িয়ে গড়িয়ে গেছে, পাগলের মতন দেখতে। ও আমার দিকে তাকালো, আমিও দেখলাম। তা আমার স্যার সেদিন ওখানে জানি, বলে না না, আজকে যাওয়া যাবে না। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল। তো সেই দিনটা খুব মনে পড়ে। এদিকে ঢাকায় তখন জয় জয়, 16ই ডিসেম্বরের জয়, বোঝেন না আপনি, বিজয়ের আনন্দে সব আনন্দিত। আমার ভাই মাসুদ আসছে, মাহমুদ আসছে, ওদের গলায় মালা পড়াচ্ছে। মা কি দিয়ে ওদের খাওয়াবে বুঝতে পারতেছে না। একদিনে 20 কেজি চাল দিয়ে আটা করেছে আমার 2 বোন, তারপরে এই মুক্তিযোদ্ধাদের খাওয়াচ্ছে। আমাদের তো অত বড় লোক তো না, আমরা কি দিয়ে ওদের সম্বোধন করবো, আমাদের সেটাই আনন্দ, ওরাও খুব এনজয় করে। এইভাবে গেল বংশাল। তারপরে দেখেন আরো ভয়াবহ দিন ভাই, সেগুলো মনে করতে খারাপ লাগে, আমার চোখে পানি আসে, আমি টিয়ার রাখতে পারি না। ওই সময়ে বগুড়ায় কালীতলা হাটে একটা মন্দির ছিল, একদম রাস্তার পাড়ে, খুব সুন্দর দেখতে মন্দিরটা। তো সকালবেলা মেয়েরা এসে ওই মন্দিরে পূজা দিত, এবং ওদের কি ধর্মের যেগুলো কাজ করতো আমরা জানি। কালীতলা মন্দিরটা খুব জাগ্রত মন্দির। তো ওইখানে আর্মিরা প্রতিদিন ওই মেয়েগুলোকে নিয়ে যেত, ধরে নিয়ে যেয়ে ওরা যে কি করতো সেটা আমরা বলতে পারবো না। তো শেষে অনেক এরকম হতে থাকলো পুরা বগুড়াতে। তখন ডিসি সাহেব যখন নাকি দেশ স্বাধীন হয়ে গেল,
তখন বললো যে এখন এদের কি করা যায়, কারণ আমরা জানি যে এইসব ওরা করেছে। তখন একটা কালীতলা হাটের পাশেই 3 তলা একটা বাড়ি উনি ভাড়া করলেন, এবং সেখানে আমাদের সাথে এমপি সাহেব ছিলেন আওয়ামী লীগের, খুব ভালো। ওনার নাম ছিল বোধহয় মাহমুদ মাহমুদ আলী বা মাহমুদ আলী। আমাদের সাথে লতিফ ভাই ছিলেন কমিউনিস্ট পার্টি, আমাদের মুজাফর ভাই ছিলেন, অনেকে সবাই মিলে বললো যে ঠিক আছে একটা মিটিং করে ওই 3 তলা বাড়িতে ওদেরকে ভর্তি করা হবে চুপচাপ। তখন কিন্তু কেউ জানে না। নিচতলায় একটা খাতা ছিল এরকম বড়, রেজিস্ট্রি খাতা, ওখানে ওদের নাম, কোন বাড়ি থেকে এসে, ঠিকানা কে দিয়ে গেল, এরকম 3-4টা শব্দ খালি লেখা হতো। তারপর ওদেরকে বিভিন্ন ফ্লোরে পাঠিয়ে দেওয়া হতো। সেইভাবে তাদের কিছুদিন পালা হলো, কিন্তু পারলে কি হবে, পেটের বাচ্চা তো আর থেমে থাকে না, সে তো বড়ই হতে থাকে। তো যখন স্বাধীন হয়ে গেল 71-এ, 72-তে বলা হলো যে এখন কী করা যাবে এদেরকে নিয়ে। আমি বললাম যে আমি এখন জানি না। তা আমাদের হেলথ মিনিস্টার ছিলেন মশিউর রহমান স্যার, উনি একদিন হেলিকপ্টার করে বগুড়া চলে গেছিলেন। মানে আমাদের এত অস্থিরতা দেখে উনি বললেন যে না, এটা লেডি ডাক্তারকে সামাল দিতে হবে। আমি বললাম স্যার আমি তো জানি না, আমার তখন বয়স 22 কি 23 বছর, আমি মাত্র MBBS পাস করে গেছি ঢাকা মেডিকেল থেকে, আমাদের বইতে এরকম কোনো সিলেবাসও নাই। তো বললেন যে না, তা আমি জানি না আপনাকেই সামাল দিতে হবে। তো স্যার চলে গেলেন। পরে আমি, আমার ম্যাডাম ছিলেন ঢাকা মেডিকেলে, ফিরোজা বেগম ম্যাডাম, আমি দৌড়ে দৌড়ে ম্যাডামের কাছে আসতাম আর বলতাম ম্যাডাম আপনারা তো আমাকে এগুলো শেখাননি, আমি এখন কি করব, আমি কোন দিক যাব? তো ম্যাডাম বলতেন তুমি একা না লতিফা, তুমি থামো, আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এদিকে বহু মেয়ের একই অবস্থা, তো একটা ব্যবস্থা হবে, তুমি থামো। তো ইতিমধ্যে আমাদের ওই ব্যবস্থা কি হবে আমি জানি না। আমাদের ম্যাডাম একদিন বললেন যে মিটিং আছে, আসুন বগুড়া থেকে। তো গিয়ে দেখি ফিগো থেকে একটা মিটিং ডাকলো আমাদের সোসাইটি। আমাদের সোসাইটির নাম হলো অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। ওটা 72-তে গঠিত হয় এবং সেইখানে ওই ফিগোর লোকজন আসলো এবং আমাদের ইন্ডিয়া এবং আমাদের মিত্র দেশের যারা সব সিনিয়র গাইনোকোলজিস্ট আসলেন। তো ম্যাডাম তাদেরকে বললেন যে এই চিত্র আমরা কী করব। তো ওরা একটা ব্যবস্থাপনা বলে গেল, আমি অতটা জানি না, আমি তো খুব জুনিয়র। আমি চলে গেলাম, বললো তুমি যাও, তুমি খবর পাবে। তারপর আমি থাকলাম বগুড়ায়। কিছুদিন পরে শুনি যে একজন আমাকে হেল্প করতে আসতেছে, আর আমাকে বলা হলো তুমি পেশেন্টগুলোকে রেডি থাকো। তো আমাকে সিভিল সার্ভিসে খুব ভালো ছিলেন, প্রত্যেকে আমরা এত কর্ডিয়াল ছিলাম, আমাদের কখনো ভয় হতো না কাউকে নিয়ে। তো উনি বললেন যে একজন গাইনোকোলজিস্ট আসবে, আপনি রেডি থাকেন আপনার পেশেন্ট নিয়ে। তো বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালটা অনেক বড়, ওইটা বিদেশি স্টাইলের হসপিটাল ছিল। তো মোহাম্মদ আলী সাহেব ছিলেন বগুড়ার, ওনার ওয়াইফ এটা তৈরি করেছিলেন আমেরিকা একটা হসপিটাল অটোলে। তো ওই হসপিটালের ছাদে একদিন একটা হেলিকপ্টার নাম, আমাকে আমার স্যার বললেন যাও তুমি নিয়ে আসো, তোমাকে প্রতিক্রিয়া আসছেন, ওনাকে নামিয়ে আনো। তো গিয়ে দেখি ইয়া লম্বা ফসা একটা লোক, আমি ভাবতে পারি এত মোটা সোটা লম্বা লোক। তো উনি নেমে আসলেন আমার সাথে, নিচে আস্তে আস্তে নেমে আসলেন উনি, নেমে ওটিতে ঢুকলেন, ঢুকে বললেন তোমার রুগী কোথায়, নিয়ে আসো। তা আমাদের 2টা ওটি ছিল, সেপটিক আর আসেপটিক 2টা ভাগ ছিল। তো একবার আমাদের যেখানে আমরা কাজ করবো সেখানে স্যার 4টা ওটি টেবিল লাগালেন একসাথে। তো লাগিয়ে আমাকে বললো একটা একটা করে পেশেন্ট শোয়াই দাও, আমি সবগুলোতে একটা একজন করে শোয়াই দিলাম। আর ওই ভদ্রলোক যিনি আসছিলেন উনি বোধহয় হল্যান্ড থেকে এসেছিলেন, উনি আসছিলেন রেড ক্রস থেকে মোস্ট প্রবাবলি, আর আমাদের ফিগোর একটা অর্গানাইজেশন থেকে তাকে পাঠানো হয়েছিল। তো উনি খুব ইকুইপ ছিলেন, মানে যা যা ওনার লাগবে এরকম একটা ব্যাগ পিছনে করে নিয়ে আসছে, ওর ভিতরে সব ছিল। উনি টেবিলের উপর ওখান থেকে সব জিনিসপত্র নামালেন, নামিয়ে আমার যে পেশেন্ট আমি শুয়ে রেখেছিলাম তাদেরকে শোয়ানো অবস্থায় ওই জ্বরের মুখে কতগুলা ওই শোলার মতন, আমাদের দেশে আপনারা দেখছেন কিনা জানি না, যে পানিতে শোলাগুলো ফুলে যায়, ওরকম লম্বা কতগুলো জিনিস ভিতরে ঢুকাই দিল। তো ঢুকে একটা একটা করে আমাকে বললো তুমি নিয়ে যাও। তা আমি পাশের রুমে শোয়ালাম, আবার আরেকজনকে আনলাম। এরকম আমাদের ওখানে প্রায় 60 জন ছিলেন। তো সবাই তো লাগেনি, যার যার লেগেছে উনি দিয়েছেন, সবাইকে উনি ম্যানেজ করে দিয়ে সন্ধ্যার সময় চলে গেলেন। বললেন আমাকে যে তুমি এখানে কিন্তু থাকবে, তুমি যাবে। তা আমি খুব ভয় পেয়ে গেছি, যাবো তো নাই, কিন্তু হাউ টু ম্যানেজ এটি আমার মাথায় আসতেছিল না। তো পরদিন উনি চলে গেলে একদিন পরে ওই বাচ্চাগুলো হতে থাকলো। যখন হচ্ছিল তখন কি শিহরণ আমি আপনাকে বোঝাতে পারবো না। মানে একদিনেই, একদিন পরে 24 ঘন্টা পরে কটা বাচ্চা?
60 জন ছিল, তো তার মধ্যে বোধহয় 6 জন কি 8 জনের বাচ্চা ছিল পূর্ণ, আর বাকিগুলা অল্প দিনে, কারো 5 মাসে, কারো 6 মাসে, বা আরো কম এরকম ছিল। তো বিভিন্ন লেভেলের। তো যারা পূর্ণ বাচ্চা সেগুলো তো হয়েই ক্যাক করে কেঁদে দিচ্ছে নিচে, এই যে কা করে কান্নাটা, আর এটা যে কিরকম একটা শিহরণ গায়ের মধ্যে মানে জন্মায়, আর তখন কি করণীয় এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারি না আমি এগুলো কি করবো, কোথায় নিয়ে যাব। তো আমি কর্ডটা কেটে দিলাম, নাভিটা কেটে দিয়ে বাচ্চাটা আলাদা করলাম। তখন দেখি আমার পিছন থেকে আমাদের ওখানকার একজন ডাক্তার ছিলেন, আমেরিকান, খুবই ভালো, ক্রিশ্চিয়ান মিশন হসপিটাল, ওটা বগুড়া মিশন হসপিটাল বলতো ওটাকে, ডক্টর গিলবার্ট। গিলবার্ট আমার গায়ে হাত দিয়ে বলে দিল, তুমি ভয় পাও না, আই এম উইথ ইউ। তখন যে পৃথিবীটা আমার কাছে কি সুন্দর, কি মধুময় মনে হয়েছিল, আমি বুঝাতে পারবো না যে সাহস কাকে বলে। তখন আমি ম্যাডামের দিকে তাকালাম, উনি বাচ্চাটা র্যাপ করে নিয়ে নিই। তো এরকম সবগুলো বাচ্চা, 5-6টা বাচ্চা ওনাকে র্যাপ করে দিলাম। উনি বাচ্চাগুলো নিয়ে ওনাদের যে হসপিটাল, মিশন হসপিটালে কতগুলো কট থাকে বাচ্চা রাখার, ওই কটে নিয়ে গেলেন, আর আমি বাকিদের নিয়ে এখান থেকে। তো বাকি ওই বাচ্চাগুলোকে মিশন থেকে, সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর মিশনারি, আমাদের গভর্নমেন্ট আর মুক্তিযোদ্ধা, এরা সবাই মিলে একটা গ্রুপ করে বিভিন্ন ওয়ার্ল্ডে পাঠিয়ে দিল। কিন্তু কে কোথায় কেমন আছে, কি নাম, আমি কিছুই জানি না। আমি ওদের শুধু এইটুকুনি বলতে পারি, আর বাকি গল্প যেটা শুনবেন সেটা একটু সময় আচ্ছা, যাই হোক আমরা শুনলাম। তবে সবচেয়ে একটি বড় বিষয় হলো এই, আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধে 11টি সেক্টর ছিল, আর আপনার পরিবারে 11 জনই মুক্তিযোদ্ধা। মানে এটি আমাদের দেশের জন্য একটি অসামান্য অবদান, যেটা আমরা কখনোই মানে সেটা ভুলতে পারবো না। এটা শুনে খুবই ভালো লেগেছে। আচ্ছা, আপনার সাথে আমার আমরা নেক্সট প্রোগ্রাম শুনেন আপনি, এটা তো শেষ করতে পারিনি। সেটা হলো, যে মাগুলো থাকলো, বাচ্চাগুলো তো চলে গেল, সেই মায়ের কি হলো, এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ বলুন। এই মা যখন নাকি তারা একটু সুস্থ, তাদেরকে আবার আমরা নিয়ে গেলাম মেডিকেল থেকে তাদের সেই সেন্টারে, 3তলা বাড়িতে। ওখানে গিয়ে আমি আর যাইনি ভয় চোটে, এখন আমি কি বলবো ওদেরকে। ওরা খালি বলতেছে, আমার বাবা আসছে, আমার কি ভাই আসছে, আমাকে নিতে আসেনি কেউ। তো সব সারাদিন এই কথা শুনতে শুনতে আমি আর ভয়ে যাইনি। একদিন সিভিল সাহেব আমাকে গাড়ি দিয়ে বলেন, আপনি এক্ষুনি যান, ওরা কেমন আছে দেখে আসি। আমাকে দেখে ওরা ভাবছে কি ওদের খুব ভালো নিউজ আমি নিয়ে এসেছি। বলছে, আপা আপনি কি আমাদের নিতে আসছেন, আমাদের কেউ আসছে। মানে ওদের এই যে বাড়ি যাওয়ার আকুতি, আপন জনকে পাওয়ার যে চাওয়ার পাওয়া, এটা আপনাকে, আপনারা যদি না দেখেন বুঝবেন না। মেয়েগুলা কেউ মাথার চুল ছিঁড়তেছে যে কেউ নিতে আসে না, কেউ থুতু ফেলতেছে ওই আর্মিদের কথা মনে করে, জঘন্য আমার এই কি করলো, আর কেউ কাঁদছে। এই যে অদ্ভুত ওদের আচরণ, সবগুলা পাগল, এবং সেই পাগলের বিভিন্ন ধরন। এদেরকে আমি কি সাহস দিব, এদেরকে আমি কি বলবো, কি দিয়ে সান্ত্বনা দিব আমি জানি না। তারপর আমরা কি করব, গভর্নমেন্টকে জানালাম। আমাদের যে মিটিংয়ে হলো, সমস্ত পার্টি মিলে, মানে এই যে সমবেদনা তাদের জন্য। কিন্তু সমাজ এমন একটা জিনিস, আপনি ইচ্ছে করলে সমাজকে ভাঙতে পারেন না, আপনি ইচ্ছে করলে সমাজকে রিমডেল করতে পারেন না, ওই সমাজকে অ্যাকসেপ্ট করতে হয়। তো ওরা এদেরকে কেমন জানি গায়ের মধ্যে একটা কালিমা রেখে দিল। এরাও ভাবলো যে আমরা নিগৃহীত, আমরা অস্পৃশ্য লাইকে। তো এই জায়গাটা বড় প্যাথেটিক, বড় কষ্টে, বিশেষ করে মহিলাদের। তারপরে ওদেরকে জন্য গভর্নমেন্ট থেকে একটা অর্গানাইজেশন করা হলো, রিহ্যাবিলিটেশন সেন্টার। এবং বগুড়া রিহ্যাবিলিটেশন সেন্টার আমরাই তৈরি করি, আমি ছিলাম। ওই কালীতলা হাটে আমাকে একটা জায়গা দিয়েছিল। তাও দেখেন ওই সময় খুব অভাব, 72-তে এত অভাব হয়েছিল, তখন ওদের খাওয়াবে কী গভর্নমেন্ট, বা আমরা কী দিব। তা আমার সাথে কমিউনিস্ট পার্টির একটা ভাই ছিলেন, উনি আমাদের গ্রামের ভাই। ওই ভাই এরকম মাটির নিচে ইয়ে করছিলেন, গর্ত করলেন, করে ওই যে কাপড় বানায় না, টক্কা করে ওরকম গামছা বানায়, তাঁতের কাপড়, তাঁতের, রাইট, হ্যাঁ। তো গামছা বানাতে থাকলেন, ওই গামছা বিক্রি করে সেই টাকা দিয়ে ওদেরকে আমরা খাওয়াতাম। তারপরে ওই মেয়েগুলোকে বললাম, তোমরা কী করতে পারো। ওরা কেউ কলসি বানাচ্ছে, কেউ মাটির শানকি বানাচ্ছে, কেউ সেলাই করতেছে, এরকম বিভিন্ন কাজ করে করে ওদের ওগুলো বিক্রি করে ওদেরকে খাওয়ানো। তারপর গভর্নমেন্ট থেকে এটা ব্যবস্থা হয়। এখন পুনর্বাসন কেন্দ্র খুব ভালো ছিল, আমি জানি না এখন কি, কিন্তু ওই সেন্টারটা দেখতে আমি আবার একদিন গিয়েছিলাম কয়েকদিন আগে। ওই ইয়েটা, মন্দিরটাও দেখে আসলাম, ওই সেন্টারটাও দেখে আসলাম। এখন ওখানে গভর্নমেন্ট অর্গানাইজেশনের নাম লিখে আছে।
তার মানে গভর্নমেন্ট টেক আপ করতেছে। তো এই যে একটা অদ্ভুত রকম স্মৃতি, এই স্মৃতি ঘুমের মধ্যে আমাকে তাড়ায়। কারণ ওই মেয়েগুলোকে আমি খুঁজি যে ওরা কোথায় গেল, কিন্তু কারোর চেহারা আমার মনে নেই, কারোর নাম মনে নেই, খালি মনে আছে ওরা গেল ওদের সাথে দেখা করে। আচ্ছা, ওই যে আমেরিকানরা ওরা কি বাচ্চাদেরকে নিয়ে গেছিল? হ্যাঁ, ওরা বিভিন্ন দেশে নিয়ে গেছে। তাহলে ওরা তো অনেক ভালো 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 আছে। অবস্থায় মাঝে আছে। একবার একটা মেয়ে আসছিল বগুড়ায় দেখতে, কারণ মাঝে মাঝে তো বাংলাদেশে এরকম ঘটনা আসে যে সে তার পূর্বপুরুষকে খোঁজার জন্য দেখেছে। বাংলাদেশে একটা চলে রোড আসে। কিছু খুঁজতে আসে। হ্যাঁ, রুটকে খুঁজতে আসে। খুঁজতে আসে। এরকম এসেছিল একটা হ্যাঁ। বগুড়ায়, আমি জানি। তা আমি তো ঢাকায় আমি আর যোগাযোগ করতে পারি। তারপর আপনি গর্বিত যে আপনি এতগুলি বাচ্চার অভিভাবক বলতে হবে, তাই না? তো ওই মাগুলা এখন কেমন আছে এটা দেখা দরকার। আমাদের গভর্নমেন্ট অনেক কিন্তু নাম দিয়েছে, বীরাঙ্গনা, আপনাদের বিভিন্নভাবে, কিন্তু আমাদের এই মায়েদের আত্মদান, তাদের যে প্রতিদান আমরা কি দিলাম, তাদের জন্য একটা কিছু করা দরকার। আমি শুনেছি একটা নাকি গ্রাম হয়েছে তাদের জন্য, কিন্তু এইভাবে আইসোলেট করে না রেখে সমাজে তাদেরকে স্থান দেওয়া উচিত এবং তাদেরকে আমাদের সমীহ করা উচিত এবং তাদের জন্য আমাদের একটা কিছু করা দরকার। আমি জানি না সেটা কি হবে। এই যে বাচ্চাদেরকে যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা তো সেটা আমাদের দেশের একটি সম্পদও বটে। বাচ্চা তো ঠিকই আছে, ওরা তো বড় হয়েছে, আপনাদের মতন হয়তো বিরাট বিরাট একটা কিছু হয়েছে, বড় একটা কিছু হয়েছে। আচ্ছা, তো তারা খুঁজে বার করবে আমাদেরকে বা আমরা খুঁজবো। কিন্তু যে মাগুলো আত্মদান দিল, যে মাগুলো আজকে পাগল হয়ে গেল, তাদের কি করলেন আপনি? তাদের বিনিময়ে তো আমরা দেশ পেলাম। দেশ পেলাম। এই দেশ তাদেরকে কি দিল, এটা হলো আমার বক্তব্য। তা আপনারা চেষ্টা করবো একটা ভালো কিছু তাদের দিতে। আচ্ছা আপা, আপনি আরেকটা প্রশ্ন করবো। আপনার কথাগুলি শুনলাম এবং এই যে মনে করেন আমাদের মা বোনদের উপর অমানসিক অত্যাচার করেছে, যারা করেছে তাদেরকে এখনো যারা সমর্থন করে, এটা কি কোনো মানবিকতা হতে পারে? পাকিস্তানে কি উচিত ছিল না এই মাপসা বাঙালিদের এই যে এই বর্বরচিত? বর্বরতার জন্য। হ্যাঁ, ওই মরাইটে থাকলে তো ওরা কিছুই করতো না, এগুলো করতোই না। ওরা কি মানুষ? ওরা তো অমানুষ। ওরা তো মানুষের কোনো পর্যায়ে না। তো কাজেই আমি মনে করি পাকিস্তান কেন, পাকিস্তানের মতন আরো যারা আছে তাদের প্রত্যেকের নত যেন হয়ে মত চাও। কিন্তু ওই পাকিস্তানিদের সাথে তো বাংলাদেশিরাও ছিল তখন। হ্যাঁ, ওগুলা কি মানুষ? ওগুলা তো হলো কিন্তু আরেক তারা তো জাতি। এখনো দোদণ্ড প্রতাপে তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। সেই জন্যই তো আমি বলতেছি শিক্ষা দরকার। মানুষের বেসিক সাবজেক্ট হলো শিক্ষা। আমরা কিন্তু অনেক শিক্ষিত, মানে আমি বলতে নিয়ে আমার ডিগ্রি নিয়ে না, কিন্তু সামাজিকভাবে কিন্তু আমাদের সমাজটা অনেক শিক্ষিত সমাজ, যার জন্য আমরা অনেক ভালো কাজ করতে পারি। আমাদের আপনারা কেউ বলেননি যে মুক্তিযোদ্ধা তোমরা হও, না, আমরা নিজে ঝাঁপিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে জান করেছি। আমরা দেশকে ভালোবাসি, দেশের প্রয়োজনে তখন আমার আমরা করার ঝাঁপিয়ে পড়েছি। এটা ছাড়া তো আমার কোনো করণীয় ছিল না। কিন্তু এই জ্ঞান, এই বুদ্ধি এই অসভ্য পাকিস্তানিদের আছে, থাকলে তো কেউ করতে পারে না। ওদেরও তো মা বোন আছে। আমাকে ধরার জন্য ওরা পুরা বগুড়া চষে বেরিয়েছে। আমি বগুড়ার মধ্যে 11টা গ্রাম ঘুরেছি, কেউ আমাকে রাখতো না। বলছে এ যেখানে থাকবো ওইখানে আর মেশে উঠবে, এরা ভাগাও বাড়ি গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যাও। কারণ আমার তো দোষ নাই, এটা আমি কেন করবো? তাই আমি বলতে চাচ্ছি আমাদের মায়েদের যে ত্যাগ তিতিক্ষা, যার বিনিময়ে আমরা দেশ পেলাম, তাদেরকে আপনারা সম্মান করুন, তাদেরকে সাহায্য করুন এবং তাদেরকে আরও বড় করার জন্য দেশ থেকে অনেক কিছু করেন। আর পাকিস্তানি হানাদার যেটা, ওরা তো হায় না, ওরা তো মানুষ না। আমার মানুষের সাথে যুদ্ধ করার দরকার নেই। আমার নেক্সট জেনারেশন সুন্দর হোক, ভালো হোক, এটি আমি চাই। আগামী প্রজন্মের জন্য আপনার কি বাণী থাকছে? আমার আগামী প্রজন্ম আমার চেয়ে সুন্দর, আমার চেয়ে ডেভেলপড এবং আমার যে মানবিক হয়, মানবিক গুণটাই হলো কিন্তু মানুষের ধর্ম এবং মানুষের শিক্ষা। আমি চাই আমার জাতি শিক্ষিত হবে এবং আরও সুন্দরভাবে আমার এই দেশটাকে গড়ে তুলবে। এটাই আমার চাওয়া ওদের কাছে। ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে পূর্বশীল নায়কদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো হয়েছে কিনা জানি না রে।